হ্যালো, 5 মিনিটস কেমিস্ট্রির আজকের পর্বে আমরা তড়িৎ কোষ নিয়ে জানার ট্রাই করব। তড়িৎ কোষের গঠন কেমন হয়, এটার ভোল্টেজ আমরা কিভাবে ক্যালকুলেট করব সেটা আমরা জানার ট্রাই করব। তড়িৎ কোষে মূলত দুইটা অংশ থাকে, একটা অ্যানোড অ্যান্ড একটা ক্যাথোড। অ্যানোড থাকে হচ্ছে একটা অ্যানোড পাত্রের মধ্যে, ক্যাথোড থাকে একটা ক্যাথোড পাত্রের মধ্যে। এখন আমরা আমাদের এই এক্সাম্পলটাতে আমরা ধরে নেই যে অ্যানোড হিসেবে আমরা জিঙ্ক ব্যবহার করব আর ক্যাথোড হিসেবে আমরা কপার ব্যবহার করব। এখন এই যে পাত্রের মধ্যে অ্যানোড রাখা হয়, পাত্রের মধ্যে ক্যাথোড রাখা হয়, পাত্রে সাধারণত দুইটা জিনিস থাকে। এক, আমরা পাত্রের মধ্যে একটা ইলেকট্রোড বা একটা তড়িৎদ্বার রেখে দিই, আর তার সাথে আমরা এই পাত্রের মধ্যে একটা দ্রবণ রাখবো। এখন দ্রবণটা কার হবে? এখানে আমরা মনে রাখবো যে নর্মালি আমরা যেই ধাতুর তড়িৎদ্বার ব্যবহার করব অ্যানোডে অথবা ক্যাথোডে, সেই ধাতুরই যে কোনো একটা লবণ এর দ্রবণ আমরা ব্যবহার করব। ফর এক্সাম্পল, আমরা এই ফিগারটার দিকে তাকাই। এখানে আমাদের বাম পাশে আছে অ্যানোডের পাত্র, ডান পাশে আছে ক্যাথোডের পাত্র। নর্মাল কনভেনশন এটাই যে আমরা বাম পাশে অ্যানোডটা ড্র করব অথবা লিখবো, অ্যান্ড ডান পাশে আমরা ক্যাথোড ড্র করব অথবা লিখবো। অ্যানোডের পাত্রে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করব জিঙ্ককে, অ্যান্ড জিঙ্ককে যদি আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করি তখন এখানে আমরা যেই দ্রবণটা রাখবো, এখানে যেই দ্রবণটা থাকবে সেই দ্রবণটা হবে জিঙ্কের লবণ এর দ্রবণ। অর্থাৎ ফর এক্সাম্পল আমরা এখানে দ্রবণ হিসেবে ব্যবহার করতে পারি জিঙ্ক সালফেট এর দ্রবণ। যদি আমরা এখানে জিঙ্ক সালফেটের দ্রবণ ব্যবহার করি তাহলে এখানে জিঙ্ক হবে 2+ অ্যান্ড SO4 হবে 2-। আর ডান পাশে ক্যাথোডের পাত্রে আমরা এখানে দ্রবণ হিসেবে তাহলে ব্যবহার করতে পারি, যেহেতু কপারের ক্যাথোড তাই আমরা এখানে ব্যবহার করতে পারি কপার সালফেট দ্রবণ। অ্যান্ড তারপর এই অ্যানোড আর এই ক্যাথোড এই দুইটা তড়িৎদ্বার একটা তার দিয়ে যুক্ত থাকবে। আমরা এখানে এদের মধ্যে একটা তার দিয়ে কানেকশন করে দিই। এখন যদি এটা একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ হইতো তাহলে আমরা এর মধ্যে একটা ব্যাটারি দিয়ে রাখতাম, কিন্তু এটা তো তড়িৎ বিশ্লেষণ কোষ না। যেহেতু এটা তড়িৎ বিশ্লেষণ কোষ না, এটা একটা তড়িৎ কোষ, এটা নিজেই কারেন্ট প্রডিউস করবে, তাই আমরা এর মাঝে একটা লাইট বাল্ব দিয়ে রাখতে পারি। সেই লাইট বাল্বটা এখান থেকে যখন কারেন্ট বা ভোল্টেজ প্রডিউস হবে এই লাইট বাল্বটা তখন জ্বলবে। তাহলে এখান থেকে আমরা ইন জেনারেল একটা তড়িৎ কোষ এর গঠন কেমন হয় সেটা বলতে পারি। আবার রিক্যাপ করি। বাম পাশে অ্যানোড থাকবে, ডান পাশে ক্যাথোড থাকবে। অ্যানোড হিসেবে আমরা যেই মেটালটা ব্যবহার করব দ্রবণে সেই মেটালের লবণ তার দ্রবণ থাকবে। ক্যাথোডে আমরা যেই মেটাল ব্যবহার করব কপার, দ্রবণে সেই কপারের লবণ কপার সালফেট তার দ্রবণটা থাকবে। দুইটা তড়িৎদ্বারের মধ্যে এখানে তার দিয়ে একটা কানেকশন থাকবে। এখন তাহলে আরেকটা কোয়েশ্চেন আমাদের মাথায় আসা উচিত যে, তো এখানে আমাকে যখন দুইটা মেটাল চয়েস দেওয়া হবে যে হ্যাঁ জিঙ্ক অ্যান্ড কপার, তখন আমরা কিভাবে ডিসাইড করব যে এই দুইটা মেটালের মধ্যে কোন মেটালটা অ্যানোডে বসবে আর কোন মেটালটা ক্যাথোডে বসবে? এটার উত্তর হচ্ছে আমরা ধাতুর সক্রিয়তা সিরিজ নিয়ে জানি। সেই ধাতুর সক্রিয়তা সিরিজে যেই ধাতুটা বেশি সক্রিয় সেই সক্রিয় ধাতুটা আমরা বসাবো হচ্ছে অ্যানোডে বাম পাশে, আর সেই সক্রিয়তার সিরিজে যেই ধাতুটা কম সক্রিয় বা অপেক্ষাকৃত বেশি নিষ্ক্রিয় যেই ধাতু সেই ধাতুটাকে আমরা বসাবো হচ্ছে ক্যাথোডে। তাহলে আমরা আমাদের এখানকার এক্সাম্পলটা জাস্টিফাই করি। আমাদের এই সক্রিয়তার সিরিজে আমরা দেখতে পারি যে জিঙ্ক হচ্ছে উপরে অবস্থিত, অর্থাৎ এটা হচ্ছে অধিক সক্রিয়, অ্যান্ড যেহেতু এটা অধিক সক্রিয় তাই এটা বসবে হচ্ছে অ্যানোড হিসেবে। অ্যান্ড আমরা দেখতে পারি যে কপার এটা হচ্ছে নিচে অবস্থিত, তাহলে এটা হচ্ছে কম সক্রিয়, অ্যান্ড যেহেতু এটা কম সক্রিয় তাই আমরা বলতে পারি যে এটা বসবে ক্যাথোড হিসেবে। তো তাহলে এভাবে আমাদেরকে যদি দুইটা মেটাল দেওয়া থাকে অ্যান্ড চয়েস করতে বলা হয়, আমরা ডিসিশন দিতে পারবো যে আমরা কাকে অ্যানোড হিসেবে রাখবো আর কাকে আমরা ক্যাথোড হিসেবে রাখবো। তাহলে এখন আমরা তো জানলাম যে হচ্ছে জিঙ্ক আর কপার কাকে অ্যানোডে রাখবো কাকে ক্যাথোডে রাখবো। এখন কথা হলো যে আমরা যে ফিগারটা ড্র করেছি এটাকে আমরা সিম্বলিক হিসেবে বা সাংকেতিক রূপে প্রকাশ করতে পারি কিভাবে? ফিগার ড্র করাটা সহজ, দুটা পাত্র ড্র করে দিলাম, কিন্তু সবসময় হয়তো আমরা ফিগার ড্র করার মতো বা এই ডায়াগ্রামটা ড্র করার মতো সময় বা জায়গা পাবো না। আমরা বলেছিলাম যে আমরা প্রথমে বাম পাশে অ্যানোড ড্র করি বা অ্যানোড লিখি। এখানে আমরা অ্যানোড লিখবো। অ্যানোড হিসেবে আমাদের এখানে কে ছিল? অ্যানোড হিসেবে আমাদের এখানে ছিল জিঙ্ক। এখানে দ্রবণের মধ্যে কি আয়ন ছিল? এখানে দ্রবণের মধ্যে আয়ন ছিল জিঙ্ক 2+। তাহলে এখানে আমরা লিখবো জিঙ্ক/জিঙ্ক 2+। মূলত এখানে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়,
এখানে জিঙ্ক সে দুটা ইলেকট্রন ছেড়ে দিয়ে এখানে জিঙ্ক 2+ হয়ে যাবে। অ্যানোডে একটা ধাতু মূলত এই তড়িৎদ্বার সে হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ হয়। কিভাবে হয়, বিক্রিয়াটা কি হয় আমরা একটু পরে আবার দেখব। তো তাহলে বাম পাশে আমরা লিখবো হচ্ছে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ বা অ্যানোড থেকে অ্যানোডের 2+। আর ডান পাশে আমাদের দ্রবণে ক্যাথোডে দ্রবণের মধ্যে আছে কপার 2+, এন্ড তাই এখানে আমরা লিখব কপার 2+ স্ল্যাশ কপার। বাম পাশে অ্যানোডে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়, এন্ড ডান পাশে ক্যাথোডে কপার 2+ থেকে কপার হয়। তো এখানে আমরা এটা লিখতে পারি যে কপার 2+ থেকে এটা হবে কপার, সে দুটা ইলেকট্রন রিসিভ করে নেবে। তো তাহলে আমরা এই অ্যানোড আর এই ক্যাথোড দুটা বা এই জারণ আর বিজারণ দুটা আমরা হচ্ছে পাশাপাশি লিখে ফেললাম। এদের মাঝে এখন সিম্বল হিসেবে থাকবে কে, একটা ডাবল দাগ থাকবে। এই ডাবল দাগটা ইন্ডিকেট করে যে এটা হচ্ছে একটা লবণ সেতু। তাহলে লবণ সেতু কোথায় থাকে নর্মালি আমাদের এই তড়িৎ কোষের মধ্যে? এখানে অ্যানোডের যে পাত্র আর ক্যাথোডের যে পাত্র তার মাঝে একটা লবণ সেতু দিয়ে কানেক্ট করা থাকে তোমার আয়ন ব্যালেন্সের জন্য। এটার রিজনটা ডিফারেন্ট, আমরা এটা পরে দেখে নেব, সমস্যা নেই।